স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশের। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ এখন প্রবেশ করেছে এক নতুন রাজনৈতিক অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ 12ই ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ঠিক একই দিনে আয়োজন করা হয়েছে গণভোটেরও। ছাত্র জনতার অভ্যুত্থানের পর 16 মাসের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম শেষে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক তখনই হঠাৎ পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। তফসিল ঘোষণা 48 ঘন্টা না পেরোতেই ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন, যা মুহূর্তেই জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত ও এনসিপি উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি সরাসরি বলছে এটি নির্বাচন বানচালের নীল নকশার অংশ হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ড সংখ্যক সদস্য মাঠে নিয়োজিত হওয়ার কথা থাকলেও বাস্তবতা কি বলছে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নানা মহলে। নির্বাচনী প্রচারণা শুরুর আগেই প্রার্থীকে লক্ষ্য করে এমন হামলা, এটা কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা নাকি আসন্ন নির্বাচনকে ঘিরে বড় ধরনের অস্থিরতার আগাম বার্তা? এসব নিয়ে আলোচনায় আজ প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকেই প্রযত্নে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। ফরিদুল হক, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে যাই। যেমনটা জানাচ্ছিলাম, তফসিল ঘোষণার 48 ঘন্টা পার হতে না হতেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। বিভিন্ন মহল থেকে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। আমি জানতে চাই, আপনাদের মতে এই হামলা কি সত্যি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নির্দেশ করছে? জি, আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত সহ আলোচক দর্শকদেরকে শুভেচ্ছা। খুব গভীর দুঃখভ্রান্ত মন নিয়ে আসলে আজকে এখানে আসতে হয়েছে। মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এই উদ্বেগটা গত 16 মাসে আমরা বহুবার এই উদ্বেগ প্রকাশ করেছি যে জুলাইয়ে আমরা যারা রাস্তায় ছিলাম, সামনে ছিলাম, যারা কম বেশি চিহ্নিত হয়েছে, তাদের উপরে বিভিন্ন ধরনের টার্গেট একটা সময় আসতে পারে। তো এর আগেও বিভিন্ন রকম ঘটনা দেখা গেছে। আমরা এর আগে একবার দেখেছি যে নুরুল হক নূরের উপরে স্বয়ং সেনাবাহিনী কিভাবে হামলে পড়েছিল। তার জীবনও এরকম প্রায় খুবই মানে কি বলে সংকটাপন্ন অবস্থার মধ্যে গিয়েছিল। এবং আজকে যেটা হয়েছে এটা তো মানে কি বলবো যে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই, একদিন পরেই আজকে যে ঘটনাটা ঘটলো, এটা আমাদেরকে একটা মানে চরম মানে সংকটের দিকে ঠেলে দিয়েছে। এবং এটা সত্য যে যেটা আমরা অনেকেই বলছি যে এই যে নির্বাচনের যে পরিস্থিতি, মানে নির্বাচনকে, আগামী নির্বাচনটা সুন্দরভাবে হওয়া, সফলভাবে হওয়া, এটা আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। এখন বাংলাদেশে আসলে একটা গণতান্ত্রিক উত্তরণ করে গিয়ে বাংলাদেশে একটা স্ট্যাবল সিচুয়েশনে যাবে, এইরকম পরিস্থিতি যারা যারা চায় না তাদের জন্য খুবই স্বাভাবিক এই ধরনের স্টেপ নেওয়া, খুব স্বাভাবিক এই ধরনের স্টেপ নেওয়া। সেটা আমরা জানি কারা করেছে, কারা করতে পারে। সেটা হচ্ছে যে দিল্লি থেকে এটার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। পতিত ফ্যাসিস্টদের যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা যে দোসররা এইখানে বিভিন্ন জায়গাতে আছে, তাদের দিক থেকে থাকতে পারে। ইভেন যাদেরকে আপাতত দেখলে আমাদেরকে ফ্যাসিস্ট মনে হচ্ছে না কিংবা পতিত ফ্যাসিস্টের অংশ মনে হচ্ছে না, কিন্তু নির্বাচন বানচাল হয়ে যদি একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যায়, তাহলে যাদের সুবিধা হবে তারাও হতে পারে। সো এবং আরেকটা বড় সংকট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, এবং ওই সময়ে আমরা যারা রাষ্ট্রের বন্দুকের বিপক্ষে আমরা যারা লড়াই করেছি, এই যে মানুষেরা আমরা বিভিন্ন দলমতের মানুষ আমরা ছিলাম, এটা থাকবে খুব স্বাভাবিক। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক সমাজে আমরা বিভিন্ন দলমতের মানুষ থাকবো, এটাই খুব স্বাভাবিক। কিন্তু দলমতের বাইরেও আমাদের মধ্যে একটা ন্যাচারাল ঐক্য থাকে, বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য থাকে, এটাই গণতন্ত্র। তো ওই জায়গাতে আমাদের মধ্যে কিন্তু ঐক্যটা ছিল, ঐক্যটা আছে। এই ঐক্যটাকে বারবার ফাটল ধরানোর জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিএনপির রাজনীতির সাথে আমি একমত না, তো বিএনপির সাথে আমি দ্বিমত করব, বিরোধিতা করব। যদি আমি একমত হতাম তাহলে তো আমি বিএনপি করতাম, আমি অন্য একটা দলের জন্য তো কাজ করতাম না। তো স্বাভাবিকভাবে তাদের সাথে আমাদের দ্বিমত থাকবে, বিরোধ থাকবে। কিন্তু এটাও তো সত্য যে বিএনপি গণ অভ্যুত্থান সহ গত 17 বছরে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, এই লড়াইয়ে একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অংশ। তাদের অনেক সমালোচনা আছে, অনেক আছে, সেগুলো আমরা করছি। কিন্তু ধরেন কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথেই ধরেন মনে করেন যে যেভাবে বিএনপিকে ফ্রেমিং করা হয়েছে আজকে,
চেষ্টা করা হয়েছে ফ্রেমিং করার, এটাও আবার খুব অ্যালার্মিং। যে আমাদের ভেতরকার যে ধরেন ঐক্য, মানে বাংলাদেশে যদি এই মুহূর্তে নির্বাচন কোনো কারণে বানচাল হয়, বিএনপি কি লাভবান হবে? নিশ্চয়ই না, এটা যে কেউ বোঝে। তাহলে বিএনপি সচেতনভাবে কোনোভাবে এই ধরনের কোনো কার্যক্রম মানে আঁচ পেলেও সেটাকে বিএনপি বরঞ্চ প্রতিরোধ করার কথা, কিন্তু এইটা করারও চেষ্টা করা হয়েছে, যেটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং। আমি বিএনপি সহ অন্যান্য যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের আমরা যারা পক্ষে ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা পক্ষে ছিলাম, আমি সবার কাছে আমাদের যে সতর্ক থাকতে হবে এবং এই যে ঐক্যের যে জায়গাটা, এটা যাতে আমাদের কোনোভাবে বিনষ্ট না হয় এবং আমরা যাতে ভালোভাবে নির্বাচনটা করতে পারি। সেই জন্য আমি বারবার গত কয়েকদিনে আমি বেশ কয়েকটা জায়গায় এই কথাটা বলেছি যে আমাদেরকে যেটা বারবার বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে। নেক্সট নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ডের থেকে আরও অনেক উপরে, আরও অনেক অ্যাভাব। কেন? লেভেল প্লেইং ফিল্ড একটা স্বাভাবিক রেজিম চেঞ্জ টাইপ অফ সিচুয়েশন যখন থাকে তখন লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, কিন্তু এখন কিন্তু সেই স্বাভাবিক পরিস্থিতি না। আমরা একটা গণ অভ্যুত্থান হয়েছে, আমরা একটা খুবই টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে গত 16 মাস পার করেছি এবং এখানে পতিত শক্তি প্রতিনিয়ত স্যাবোটাজ করার চেষ্টা করতেছে কিংবা এখানে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবাই মিলে, যারা আমরা স্টেক হোল্ডার, যারা নির্বাচনটা আমরা করব, আমরা কে ভালো করব কে মন্দ করব সেই হিসাব পরে, নির্বাচনটা যাতে ভালো মতো হয় সেই জন্য আমাদের নিজেদেরকে উদ্যোগী হয়ে, এবং সরকারও যদি উদ্যোগ নেয় সেটা আরও ভালো, উদ্যোগী হয়ে আমাদেরকে একটা ফেয়ার প্লে রুলস সেট করতে হবে, যাতে করে কোনোভাবে কোনো ষড়যন্ত্রকারী, কোনো স্যাবোটাজকারী কিংবা কোনো ধরেন আধিপত্যবাদের যে এজেন্ট, যারা আগ্রাসনের যারা এজেন্ট, দিল্লির যারা এজেন্ট, তারা যাতে কোনো সুযোগ তৈরি করতে না পারে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে, গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা যাব এবং আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, নির্দিষ্ট ওয়েতে আমাদের ধরেন পাওয়ার ট্রান্সফার হবে, সেই প্রসেসটা আমাদের সেট আপ করতে পারতে হবে। না হলে বাংলাদেশে গণতন্ত্রকামী যতগুলো রাজনৈতিক দল আছে এবং বাংলাদেশের জনগণ প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। জি, একটু একই প্রসঙ্গে নীলোফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই। তফসিল ঘোষণার পর নির্বাচনী আমেজ যখন সর্বত্র দেখা যাচ্ছে, তখনই আসলে ঘটলো এই অনাকাঙ্ক্ষিত দুঃখজনক একটি ঘটনা। বিএনপি, জামায়াত, এনসিপির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। বিএনপি বলছে এটি নির্বাচন বানচালের নীল নকশার অংশ হতে পারে। একটু জানতে চাই এখানে নীল নকশা আপনারা কেন বলছেন বা কারা আসলে এই নীল নকশা করতে যাচ্ছে? যেমনটা ফরিদুল হক বলছিলেন, দেশের বাইরে দিল্লি থেকে আসলে আসতে পারে এই ইন্ধন আসতে পারে। আপনার কি মনে হয় কেবল দেশের বাইরে থেকেই এই ইন্ধন আসতে পারে, পতিত সরকারের থেকেই, নাকি দেশের ভেতরেও কেউ ইন্ধন যোগাচ্ছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন এইখানে এটা খুব ডিফিকাল্ট, আমি না ভুলতেই পারছি না, আমার চোখে ভাসছে। আমি গত পরশু রাতে ওর সাথে টকশো করেছি। একটা মানুষ জলজয়ন্ত, যাদের বেঁচে থাকার কথা, এই দেশ চালাবে যারা, তাদের যদি এই অবস্থা হয়, এর চেয়ে তো দুঃখজনক কিছু নাই। যে মানুষটা এতগুলো কথা বললো, দেশকে নিয়ে এতগুলো কাজ করলো। আপনারা জানেন যে কে যেন লিখেছিল যে বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। আজকে আমার এই জায়গাটায় এসে আমার এরকমই মনে হচ্ছে যে এরা তো সরাসরি সামনের কাতারে তখনই চলে যেতে পারতো, শহীদ হতে পারতো। আজকে দেখেন কত শহীদের বিনিময়ে একটা স্বাধীনতা আমরা ভোগও করতে পারলাম না, পাওয়ার আগেই ব্যাহত হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনি যে কথাটা বললেন দেশের বাইরে দিল্লি থেকে, বা আমার সহালোচক যেটা বলল, এটাকে অস্বীকার করা যায় না। এটাও যেমন স্বীকার্য, আবার এটাও ঠিক। এটার সাথে আমি যোগ করি 2013 সালে 12 বা 13 সালে শ্রীলঙ্কা ভিত্তিক একটা পত্রিকা লিখেছিল তখন যে ওই জায়গার ওদের এজেন্সি থেকে কারে কারে বাংলাদেশে মারা টার্গেট করা হয়েছিল, সেখান থেকে কিন্তু ইলিয়াস আলী গুম হয়েছিল। সেটা কিন্তু ভ্যানিশ হয় নাই, সেটা কিন্তু উজ্জীবিতই আছে। ওটা থেকে এরকম শোনা যায় যে 80-81 জন মানুষ যারা বর্ডার ক্রস করে ঢুকেছে, হতে পারে আবার নাও হতে পারে। যেমন ধরেন জনাব আমাদের নেতা তারেক রহমান সাহেবকে লন্ডনে যে অবস্থাটা হয়েছিল কিছুদিন আগে, যে সুব্রত শীর্ষ সন্ত্রাসী, তাকে অ্যারেস্ট না করলে কিন্তু বোঝা যেত না। তো এই যে এরকম, তো দেখেন আপনার গুলিটা যেভাবে করেছে, সে প্রশিক্ষিত, খুব সিরিয়াস প্রশিক্ষিত। নর্মাল চলন্ত অবস্থায় একদম কানের নিচে গুলি করা এবং গুলিটা উপরের দিকে করা, যেখানে অব্যর্থ গুলি, এটা কিন্তু নর্মাল হাতের কাজ না। তো সেইখানে আমি ওই কথাটা আমি দুইজনের আপনার বা তার কথা আমি যোগ দিতে পারি। কিন্তু আবার এটাও সত্যি, আমাদের যারা রাজনীতি করে অনেকেই আছে অনেক বেশি, এত বেশি অপবুদ্ধির মালিক তারা নিজেদের সুবিধার জন্য
নিজেদের সুবিধা হবে ওই হিসেবে যে এটা এই ছেলেটার কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী হবে কে? প্রথমে ধরবে কাকে? আওয়ামী লীগকে। দ্বিতীয় ধরবে কারে? বিএনপিকে, কারণ ওইখানে ওটা মির্জা আব্বাসের এলাকা। আমি আপনাকে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে যে মির্জা আব্বাস হাদি এখনো এতটুকু বড় হয় নাই যে মির্জা আব্বাসের সাথে লড়াইয়ে 2-4-5 হাজার ভোটের বেশি পেতে পারে, যেখানে মির্জা আব্বাসের একটা মিছিলে এর চেয়ে বেশি লোক হয়। সো মির্জা আব্বাস সাহেব হাদিকে কম্পিটিটর মনে করবে এমন মনে হয় না। এবং এই পর্যন্ত যদি আমরা দেখি, মির্জা আব্বাস সাহেবও তার নির্বাচনী এলাকায় হাদিকে নিয়ে একটা শব্দ করে নাই, হাদিও তার নির্বাচনী প্রচারণায় একটা শব্দ উচ্চারণ করে নাই। তো এইখানে কিন্তু অবান্তর এই জায়গাটায় আমি ধরতে চাই। আমার এইখানেও মনে হয় যে বা যাদের সুবিধা আছে, যাদের নির্বাচন না করলেও চলে, তারাও এর মধ্যে থাকতে পারে। আবার ধরেন যে যারা পতিত, তারা মনে করে যে নির্বাচন হলে তো আরেকটা সরকার আসবে, যে কোনোভাবে নির্বাচন বন্ধ করতে হবে, তারাও এর মধ্যে থাকতে পারে। তবে সিসিটিভি ফুটেজে যেহেতু কিছুটা মুখ পাওয়া গেছে এবং আমরা যতটুকু জানি পুলিশদের ওইটুকুই আছে যে তারা ওইটুক ধরে ধরে একটা মানুষ আঁকাতে পারে, ইতিমধ্যে এটা শুরুও হয়েছে। এবং আরও যেটা লুমহর্ষক যে এই হুন্ডা যে সামনে এবং পিছনে দুটো হুন্ডা, এরা হাদির সাথে নাকি নির্বাচনী প্রচারণাতেও ছিল। তাহলে যদি নির্বাচনী প্রচারণাতে থাকে, ওই নির্বাচনী প্রচারণার যে ভিডিও ফুটেজ, এখন তো সবাই সবার মতোই ছবি তুলে, 5 জন লোক একখানে হলেই ছবি তুলে, সেটাকে খুঁজে বের করা দরকার। সেটা দেখে চুলচেরা হিসাব করে এবং খুব তাড়াতাড়ি এটাকে, আমি এটা বলতেও চাচ্ছিলাম না, কারণ আমি বলার আগেই যদি কেউ সচেতন, যারা সচেতন চোর, তারা কিন্তু তাদের সব কিছু ডিলিট করার চেষ্টা করবে, বাট ওই জায়গা থেকে যেন না করতে পারে। আমরা চাই আগামী ইলেকশনটা হোক, এবং আগামী ইলেকশনটা হওয়ার জন্য আজকে হাদির বিচার যদি না হয়, কালকে আমার এই ঘটনা ঘটতে পারে, কালকে আমার বিচার যদি না হয়, পরশুদিন আরও বড় জনের ঘটতে পারে। যে জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ভোট বানচালের ষড়যন্ত্রে, উনি কিন্তু প্রথম থেকে আপনি দেখেন যে এই 5ই আগস্টের পরে 1-2 মাস পরে থেকে যে অন্য সময়ের চেয়ে এটা আরও বড় চ্যালেঞ্জিং, অদৃশ্য শত্রু, অদৃশ্য এবং দৃশ্যমান। সবশেষে এটাও বলছে কিছু দৃশ্য তো এখন আমরা দেখেছি এবং অদৃশ্য শত্রু আমাদের সাথে কাজ করছে, লড়াই। তো দৃশ্যমান শত্রুর সাথে কিন্তু লড়াই করা যায়, অদৃশ্য শত্রুর সাথে লড়াই করা যায় না। সেই জায়গায় হাদিকে আজকে আমরা যখন শুনছি যে হাদিকে 30-40 বার, গত মাসে নভেম্বরেই 30 বার তাকে হুমকি দেওয়া হয়েছে। হাদি যদি এই কথাগুলো যদি হাদি অনেক টকশোতে যায়, অনেকখানে যায়, এই কথাগুলো যদি বলতো, তাহলে কিন্তু জনগণ অ্যালার্ট হতো। এবং আমরা যে কথাটা বলছিলাম এই সরকারকে, যে এই সরকার মবকে তৈরি হওয়ার সুযোগ দিচ্ছে মবের বিচার না করে, তো এই সরকার কিভাবে নির্বাচনটা হবে? আজকে দেখেন ঠিক তাই হলো, 24টা ঘন্টা যেতে গেল না, হাদির এই অবস্থা। তাহলে আপনার এই সরকার কিভাবে 300 আসনের একটা নির্বাচন পরিচালনা করবে? সরকারের নিরপেক্ষতা নিয়ে কিংবা ইসি নিরপেক্ষতা নিয়েও বেশ কিছু মহল থেকে আসলে প্রশ্ন আগেই উঠেছিল, সেই ক্ষেত্রে এবার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারের এইখানে নেগলেন্সির হিসাবই দেওয়া যায় না, কারণ গতকালকে যখন আপনার তফসিল হলো, তারপরে থেকে সরকার কি জানে না তার গোয়েন্দা সংস্থা কি করে? তার গোয়েন্দা সংস্থার কাছে কি এই রিপোর্টটা নাই যে হাদিকে এতবার করে যে আপনার থ্রেট দেওয়া হচ্ছে? নট অনলি হাদি, আরও অনেক হাদিকে এইভাবে থ্রেট দেওয়া হয়েছে। এবং আমি আবারও বলছি, যাদের থ্রেট দেওয়া হচ্ছে তাদের ওই নাম্বারগুলো দিয়ে থানায় আপনাদেরকে, এজেন্টগুলোকে দেওয়া উচিত যে কেন, কোথা থেকে এই জিনিসগুলো হচ্ছে, নইলে এই নির্বাচনের বৈতরণী পার হওয়া একদমই অসম্ভব। সেই ক্ষেত্রে তো সরকার বারবার বলছে যে এবারে নির্বাচন আসলে কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন সুষ্ঠু হবে। সেই ক্ষেত্রে আসলে সরকার কেন বলছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে বেশ কিছু জায়গায় আলোচনা হচ্ছে যে কোনো কাজ উদ্ধার না করে সরকার কেন, আপনিও যদি বলেন, আমিও যদি বলি, কোনো কাজ জমায়ে রাখে, অনেক পাহাড় সম কাজ জমিয়ে রাখলাম, আর আমি বললাম যে আপনি দেখবেন 10 মিনিট পরে আসেন সব কিছু পরিষ্কার একদম ছিমছাম, এটা সম্ভব না। সরকার যেটা বলছে, সরকার কোনো কাজই করে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি, আইন শৃঙ্খলা যারা করে, পুলিশদের ট্রমাটাইজ থেকে উদ্ধার করতে পারে নাই, পুলিশ অস্ত্র উদ্ধার করতে পারে নাই, পুলিশদের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারে নাই, এবং গুলি উদ্ধার করতে পারে নাই, প্রশাসনের চরমতম দুর্বলতার থেকে সরাতে পারে নাই।
এমন সময় ট্রান্সফার করছে যে ইসি আরেকবার এসে ট্রান্সফার করলে আরও হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। একজন ডিসি এসপি যদি একটা জায়গায় 7 দিন থাকার আগে যদি তাকে ট্রান্সফার হতে হয় তাহলে কিন্তু এটা অশনি সংকেত। তো এতগুলো অশনি সংকেত সরকার কিভাবে বৈতরণী পার হবে আমার হিসাব মিলে। জি, আরেকটি প্রশ্ন রাখতে চাই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বলেছেন যে তিনি একটু অশনি সংকেত দেখতে পাচ্ছেন, যেমনটা আপনি বলছিলেন নির্বাচনকে বানচাল করার জন্য যেই শক্তি সেই চক্রান্ত আবার শুরু করেছে। কিছুদিন আগে আমরা সবাই দেখেছে চট্টগ্রামে আপনাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। এই যে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে, এখন ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিও গুলিবিদ্ধ হলেন, এটা কি কোনো ধারাবাহিক প্যাটার্ন হিসেবে দেখছেন? আপনি যদি 1/11 আগের অবস্থাগুলো দেখেন, লগি বৈঠার অবস্থাটা আপনি দেখেন, তারপরের অবস্থাগুলো আপনি দেখেন এবং এই সময়টা মিলান, আপনার অনেক সিমিলার পাবেন। আমি এতগুলো কথার প্রেক্ষিতে আপনাকে এটাই বলছি, সিমিলার পাবেন। সো মহাসচিব না শুধু যেই বলুক, তবে জামাতের আমির যে কথা বলছে জেনোসাইড হতে পারে, তার তো আমি এই লক্ষণ তো আজকে থেকেই শুরু হয়ে গেল। জি, এই প্রসঙ্গ ঘিরে এই অশনি সংকেতে আসলে কার ক্ষতি কার লাভ সেই বিষয়টি নিয়ে আবারও আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। নীলুফার চৌধুরী মনি, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে অশনি সংকেত আপনারা দেখছেন সেটিতে আসলে কার ক্ষতি কার লাভ কি মনে করছেন? দেখেন, যারা এটা একটা লাভ ক্ষতি আছে। আপনার ধরেন -2 ফর্মুলা, এটা আমাদের নেতারা বলেছিলেন যে চলমান, এখনো মাঝে মাঝেই মনে হয় -2 ফর্মুলা, অনেকেই বলেন এখন -4 ফর্মুলা। তো এই জায়গাটায় যাদের লাভ আপনি খেয়াল করেন যে ওইখানে যদি মির্জা আব্বাসকে আপনার টার্গেট করা যায় তাহলে কাদের লাভ হবে? ধরেন বিএনপির নামে অলরেডি আব্বাস ভাই দেখতে গেছে, তার মধ্যে যদি ওইটা থাকতো সে যেত না ওইভাবে। আর আমরা মির্জা আব্বাসকে যতটুকু জানি, সে যেভাবে কথা বলে ঠিক তার উল্টা হলো তার মনের জায়গাটা। সে খুব নরম মনের মানুষ এমনিতে। তো এই জায়গায় উনি দেখতে গেছে, ওনাকে যেভাবে বাজে কথা বলে ওইখানে যারা ট্রিট করেছে তারা কারা এটা জানা উচিত, তারা কারা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আবারও বলছি, আমাদের প্রার্থীর সাথে তার হাদির কোনো ওইভাবে যে 19-20 এরকম না, 2-20 এরকম। তো আমাদের প্রার্থী কখনোই এই কাজটা করতে পারে না। কেউ না কেউ তো দাঁড়াবেই, এর আগেও দাঁড়িয়েছে, পৃথিবীর জন্মের পর থেকে, রাষ্ট্রের জন্মের পর থেকে প্রতিযোগিতা হয়েছে, কিন্তু এই অবস্থা হয় নাই গেল। তাহলে আর থাকলো কারা? তাদেরকেও শনাক্ত করা উচিত যে কারা কারা এই কাজগুলো করতে পারে, তাদের কি লাভ হতে পারে। আবার ধরেন আমি এটাও বলি যে জামাতের সাথে হাদির সম্পর্কটা খুবই ভালো ছিল, তো তারা তো এই কাজ করতে পারে না, তারা তাহলে বের করুক তারা কারা। এইখানে সবার আন্তরিকতা থাকতে হবে যে এখানে কিন্তু প্রত্যেকেই যারা আছে প্রত্যেকেই কিন্তু আপনার ফ্যাসিস্টের বিপক্ষে শক্তি। তার মানে সবাই একসাথে কাজ করে কিন্তু এই দেশ থেকে ফ্যাসিস্ট দাঁড়িয়েছিল। তাহলে আজকে কেন আমাদের সন্তানদের এই অবস্থাটা হবে? আজকে তো এরকম হওয়ার কথা না। আর নির্বাচন আসার আগের দিন হলেও একটা কথা ছিল, 2 দিন আগে হলেও একটা কথা ছিল যে খুব ভালো অবস্থা হাদির, সেখানে একটা কথা ছিল। মাত্র গতকালকে আপনার তফসিল পাশ করা হলো। তফসিল পাশ করার 24 ঘন্টার মুখে আসলে এই ধরনের যে ঘটনাটা ঘটলো, সেই ক্ষেত্রে যখন নির্বাচন একদমই সন্নিকটে থাকবে তখন যে নির্বাচনী পরিস্থিতি থাকবে সেটা নিয়েও তো জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তো সেইখানে আসলে বার্তা কি? জনগণ যদি ভোট দিতে আসতে আসলে সমস্যা খুঁজে পায়, এত ভয় যদি থাকে, এরকম যদি আর 5-10টা আল্লাহ না করুক যদি কিছু হয়, তাহলে জনগণ ভোট দিতে যাবে না। এবং জনগণ সচেতন যে আপনার ঘরে যে অস্ত্রগুলো হারিয়ে গেল, আপনি বের করতে পারলেন না। আপনার দেশটা ট্রানজিট দেশ, ট্রানজিট পয়েন্টের 4 পাশ থেকে ট্রানজিট। এখানে অস্ত্র সোনা চোরাচালানের একটা প্রখ্যাত বিখ্যাত দেশ বাংলাদেশ। তাহলে এই অস্ত্রগুলো ধরা হচ্ছে না। বার্তা দিচ্ছে, প্রধান বার্তা কি সেটাই? ভোটারদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। 1 নম্বর ভোটারদের নিরুৎসাহিত করা হচ্ছে, 2 নম্বর নির্বাচন না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে, 3 নম্বর হচ্ছে আমি যে কোনোভাবে মেটিকুলাস ডিজাইনে আমি যেভাবে বিজয়ী হতে পারি সেটার ডিজাইন হচ্ছে। ডিজাইনের কোনো শেষ নাই। এখন কোন ডিজাইন চলবে, তারা ওই যে গ্রামের ওই যে সাপে কামড় দিলে যে উঝারা আসে না, তারা প্রথমে পরিচালনা করে, তারপরে কি ঝাড়ফুঁক দেয়, প্রথমে ঝাড়ফুঁক দেয়, তারপরে পরিচালনা করে, তারপরে আবার আরেক রকম ঝাড়ফুঁক দেয়, তারপরে মাটি খুঁড়ে মাটির মধ্যে অর্ধেক পুঁতে রাখে, তারপরে কি করে ভেলায় ভাসিয়ে দেয়। এই যে এরকম ডিজাইনগুলো এক একটা
অর্ধমৃত মানুষকে বাকিটুকু মেরে ফেলে উজাদের পাল্লায় পড়লে। ঠিক নির্বাচনটা বাংলাদেশে ঠিক ওই অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে, যে অবস্থায় নিয়ে গেলে মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়, মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি ড্যাম শিওর যারা এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা রাজনীতিতে নেমেছে ওদের মতো প্রত্যেকের মা বাবা, প্রত্যেকের শ্বশুর শাশুড়ি, প্রত্যেকের স্ত্রী সন্তান, তারা যে বাবা ভাই তুমি আর যাও না, আমাদের কিচ্ছু দরকার নাই। নীলুফার চৌধুরী মনি, আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা উনি বলে এসেছেন যে আসলে শুরুতে আমাদের গণ অভ্যুত্থানের পর ৫ই আগস্টের পর দেশ অগোছালো অবস্থায় ছিল, তারা অন্তর্বর্তী সরকার আসলে সেটিকে গুছিয়ে এনেছেন। এই যে তফসিল ঘোষণার ২৪ ঘন্টার মাথায় এই ধরনের ঘটনা ঘটলো, সেই ক্ষেত্রে আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আসলে কেন ব্যর্থ হয়েছেন, তাদের কি কোনো দায় আছে কিনা, সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার কাছে একজন পিকুলিয়ার ব্যক্তি মনে হয়। আর্মিতে চাকরি করা কোনো মানুষ এরকম পিকুলিয়ার শব্দমালা বলতে পারে আমার জানা নাই। কারণ উনি দেখেন রাত ৩টার সময় আপনার প্রেস কনফারেন্সে ডাকলো, ডেকে কি বললো, রাত ৩টায় করা মানে কি জরুরি, একদম ১০ নম্বর বিপদ সংকেত। সেই সময় ডেকে বললেন কি যে আইন শৃঙ্খলা আগের থেকে এখন ভালো আছে। এই কথা বলার জন্য কি প্রত্যেকটা সাংবাদিকের রাত ৩টার ঘুম হারাম করা উচিত ছিল তার? তো উনি এরকম কথা বলেন সব সময়ের জন্য, উনি এরকম কাজ করেন। তো উনি যেটা করবেন সেটা উল্টা ধরতে হবে আপনার। উনার অবশ্যই উচিত এই মুহূর্তে এখন পর্যন্ত কেন অ্যারেস্ট হচ্ছে না ওই হুন্ডা আরোহীরা। জি, ফরিদুল হক, আপনার কাছে একটু আসতে চাই। এই কিছুদিন আগেও ফেসবুকে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে দেশি বিদেশি অন্তত ৩০টিরও বেশি নম্বর থেকে হত্যার হুমকি সহ তিনি বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন। সেই ক্ষেত্রে প্রার্থীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিএনপি থেকে বলা হয়েছে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এই যে একজন প্রার্থী যখন আগেই ৩০টিরও বেশি নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার কথা তিনি প্রকাশ্যে ফেসবুকে জানিয়েছিলেন, তখনও কেন তাকে নিরাপত্তা দেওয়া হলো না? এখানে দায় কার? দায় তো প্রথমত এবং প্রধানত সরকারের, বর্তমান সরকারের। কিন্তু দায়ের পেছনে আর একটা জায়গাতে যেতে হবে। এই জায়গাটা না গেলে যেটা আমাদের বারবার যেটা হয়, বারবার আমরা ওই একই ধরেন ডেজাভুতে ঘুরতে থাকি। বারবার আমরা যখন যে সরকার থাকে তার উপরে ধরেন দায় দিয়ে আমরা ধরেন নিজের এক ধরনের স্বস্তি নেই যে আচ্ছা ঠিক আছে ও পারলো না। কিন্তু না পারার জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে এই যে নিরাপত্তা ব্যবস্থা, মানে জুলাইয়ের পরের যে নিরাপত্তা ব্যবস্থা, এই যে নিরাপত্তার কাঠামোটা, নিরাপত্তার বলয়টা, নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা রিলেটেড যে আইন কানুন, এই সকল কিছু তো জুলাইয়ের আগের রয়ে গিয়েছে। এবং জুলাইয়ের মধ্যে এই পুরো নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে তো আমরা আসলে যুদ্ধ করছি। জুলাইয়ে রাষ্ট্রের এক্সিস্টিং নিরাপত্তার ব্যবস্থার বিরুদ্ধে তো আমরা যুদ্ধ করছি। তার যত ধরনের নিরাপত্তা, তার সাইবার নিরাপত্তা সহ যা সব কিছুকে তো আমরা ডিবাঙ্ক করছি। ডিবাঙ্ক করে তো আমরা যুদ্ধটা করছি। এবার ডিবাঙ্ক করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে এই নিরাপত্তা ব্যবস্থাটা যে আর চলবে না, এটা ভেঙে পড়েছে। এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। এখন আমাদের তখন যেটা দরকার ছিল পুরো ব্যবস্থাটাকে আসলে রিফর্ম করা। কিন্তু পুরো ব্যবস্থার রিফর্মের ক্ষেত্রে এখন পর্যন্ত যতটুকু হয়েছে, ধরেন আমাকে যেই পুলিশ হয়তোবা পল্টনে গুলি করেছিল, ঢাকার পল্টনে, ওকে হয়তোবা কুড়িগ্রাম পাঠানো হয়েছে বদলি করে, অথবা ওকে কোনো একটা অফিসিয়াল জব দিয়ে ডেস্কে বসিয়ে রাখা হয়েছে যদি সে খুব সিরিয়াসলি ফ্রন্টে এসে থাকে, যার খুব ছবি ভিডিও টিডিও আছে। কিন্তু আমাদের এই যে রাষ্ট্রীয় নিরাপত্তার যে ব্যবস্থাটা এবং নিরাপত্তার যে ভাবনাটা, নিরাপত্তার যে ফিলোসফিটা, মানে ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা কিন্তু দেখেন, আমি কিন্তু নিরাপত্তা বলতেছি বারবার, কিন্তু আমরা সাধারণত কি বলি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন? কারণ হচ্ছে জনগণ হচ্ছে সবসময়, ধরেন এটা হচ্ছে ওই হবসীয় থিওরি, জনগণ সবসময় বিশৃঙ্খলা করবে, এরা হচ্ছে নিরাপত্তা দিবে। থিওরিটা হচ্ছে ওই ফিলোসফিটা হচ্ছে ওইখান থেকে উদ্ভূত। ফিলোসফিটা আসছে কখন? এটা আসছে 1861 সালে, এখানে পুলিশ আইন করা হচ্ছে। এটা কলোনিয়াল সময়ে, কলোনিয়াল যে ধরেন কলোনিয়াল ফিলোসফিটা কিন্তু ওই জায়গা থেকে আসতেছে। কিন্তু এরপরে তো পৃথিবী বহু আগাইছে, আমরা তো 300-400 বছর পরে আসি। এখন তো পৃথিবী ওই জায়গা থেকে আমরা দেখি না। এখন দেখি হচ্ছে যে আমরা ট্যাক্স দিয়ে, আমাদের কষ্টের পয়সা ট্যাক্স দিয়ে আমরা রাষ্ট্র তৈরি করি, রাষ্ট্রকে চালাই। রাষ্ট্রের কাজ হচ্ছে আমাকে নিরাপত্তা দেওয়া। তাহলে আমার আসলে আইন শৃঙ্খলা বাহিনী না, আমার দরকার নিরাপত্তা বাহিনী। এই যে নিরাপত্তা বাহিনীর যে আইডিয়াগত জায়গাতেই তো বাংলাদেশ যেতে পারেনি। এই যেটার একটা সমূহ সুযোগ এসেছিল জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে।
কিন্তু এই সুযোগটাকে আমরা মোটেই কাজে লাগাতে পারিনি। বরঞ্চ যেটা হয়েছে ওই যে পুরনো যে কাঠামো যেটা অলরেডি ফেইল্ড করেছে, অলরেডি জনগণের কাছে তারা পরাজিত হয়েছে, ওই পরাজিত শক্তিকে নিয়ে আপনি যখন মানে নতুন পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা দিতে যাবেন, তখন এই ধরনের হযবরল হওয়াটা খুব স্বাভাবিক। এটাই হচ্ছে। এখন আমাদেরকে এখনও সময় আছে, এখনও যদি আমরা সবাই মিলে একমত হয়ে আমরা যদি রাজনৈতিক সিদ্ধান্তটা প্রধানত আমরা যে প্রস্তাব এসেছিল, যে চিন্তা এসেছিল, যে রিফর্মের আলাপ সামনে এসেছিল, যেগুলো আসলে আমরা করতে পারিনি, এর বেশিরভাগটাই রাজনৈতিক কি বলে যে অনিচ্ছা অথবা সদিচ্ছার অভাবে, যে কারণেই হোক এটা হয়নি। তো এখন এই পুরনো কাঠামো দিয়ে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে ট্যাকেল করা এবং পরিস্থিতিকে মোকাবেলা করা, এইটা এই পুরনো কাঠামোর জন্য কঠিন। এবং আপনি খেয়াল করে দেখেন, আমরা বারবার এই গত আমলে এই কথাটা আমরা বারবার বলতাম যে আমরা ফেসবুকে পোস্ট দিলে কাছে এজেন্সির কাছে চলে যাচ্ছে, আমরা কোথাও একটা প্রোগ্রাম করতে গেলে এজেন্সির লোক এসে বসে আসতেছে, কিন্তু ধরেন কোনো একটা জায়গাতে মন্দিরে হামলা হয়ে গেল, কিন্তু নিরাপত্তা বাহিনী জানে না, আইনশৃঙ্খলা বাহিনী জানে। তার মানে কি, রাষ্ট্রের এই যে এজেন্সিগুলো এরা সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকে, ওদের কিন্তু ওই প্র্যাকটিসটা রয়ে গিয়েছে, ওরা এখনো সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকে। এই নিরাপত্তা আশ্বাস নিয়ে আবারও আসবো আপনার কাছে, বিরতি নিয়ে ফিরছি। প্রযোজনা বাংলাদেশ অনুষ্ঠানে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ফরিদুল হক, আবারও আপনার কাছে যেতে চাই। যেমনটা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম, নিরাপত্তা আশ্বাস নিয়ে নির্বাচন কমিশনও বলেছে তারা নিরাপত্তা আশ্বাস দিচ্ছে। তাহলে কি তাদের এই নিরাপত্তা আশ্বাস দেওয়ার যে বিষয়টি, সেটি শুধুই কি কাগজে কলমে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এবং আরেকটু জানতে চাই, এই যে ছোট বা স্বতন্ত্র প্রার্থীদের জন্য ঝুঁকি কি আরো বেড়ে গেল কিনা আজকের ঘটনার পর? না, মানে আপনার দ্বিতীয় কথার উত্তর হচ্ছে যে নিশ্চয়ই বাড়ছে, নিশ্চয়ই ঝুঁকি বাড়ছে। এখানে যেটা হচ্ছে যে যেহেতু আমরা নিরাপত্তা কাঠামোকে উন্নত করতে পারিনি ওইভাবে, যেভাবে করা দরকার ছিল এই পরিস্থিতিকে ট্যাকেল করার জন্য, সেটা যেহেতু আমরা করতে পারিনি, অতএব ধরেন এই পরিস্থিতিতে মানে, এবং আরেকটা যে বড় জিনিস আছে, আপনি যত যাই বলেন, যেহেতু এই নিরাপত্তা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সাথেই জনগণের যুদ্ধটা হয়েছে, তো স্বাভাবিকভাবেই যতই তাদের মধ্যে একটা বড় অংশ অন্তত যারা মাঠে ছিল, তারা তো আসলে স্বাভাবিকভাবেই এখনও জনগণকে কিংবা নতুন পরিস্থিতিতে যারা রাজনীতিতে আছে, যারা মানে মাঠে আছে, তাদেরকে শত্রু মনে করে, হয়তোবা প্রকাশ্যে বলতে পারে না। এই ব্যাপারটা থাকা খুব স্বাভাবিক। এবং মানে এই যে পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য যেরকম রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক কমিটমেন্ট দরকার ছিল, সেটা আমরা দেখতে পাইনি। সেই জায়গাটাতে ঘাটতি আছে। আরেকটা ব্যাপার, সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে খুবই দুর্বল একটা সরকারের কাছে আমরা এই রকম ভলাটাইল সিচুয়েশন দিয়ে রাখছি, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আপা বললেন। হ্যাঁ, দুর্বল সরকারের কথা যদি বলে থাকেন, তাহলে সরকারের কিন্তু একটি এজেন্ডা ছিল, যেহেতু নির্বাচন এত 3 মাসের নির্বাচনের দাবি জানিয়েছিল বিএনপির থেকে, যত তাড়াতাড়ি নির্বাচন সম্ভব। তারা আগে জোর দিয়েছে সংস্কার করবে, কিংবা 3টে বিষয়ের উপর তারা জোর দিয়ে, সংস্কারের নামে আসলে কি তাহলে এই নিরাপত্তা, যেটা আমাদের মৌলিক বিষয়, আমাদের মৌলিক অধিকার বলতে পারেন, সেই নিরাপত্তা কেন তাহলে, নিরাপত্তা নিশ্চিতে তাহলে এত প্রশ্ন থাকছে কেন? না, নিরাপত্তা নিশ্চিত প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এটা তো অনবোর্ডই করা হয়নি। মানে পুলিশ সংস্কারের বিষয়ে একটা পুলিশ কমিশন করা, আলাদা পুলিশ সংস্কার কমিশনের আলাদা রিপোর্ট করা, এগুলোকে তো অনবোর্ডে আলাপে এনে আমরা তো এগুলোর কোনো রিফরমেশন করতে পারিনি। এই জায়গাতে আমরা আলাপটা যেতে পারিনি। সর্বশেষ যে ধরেন পুলিশ কমিশন যে আইনটা করা হয়েছে, এই আইনটা নিয়ে ধরেন অনেক মানে বিতর্ক আছে। এটা নিয়ে আবার বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে বিরোধিতা করেছে বলে এই ধরনের অভিযোগও আছে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে। তো পুলিশ কমিশনের ভেতরে যেটা হচ্ছে, সাধারণত কমিশনে যেটা হয় যে আপনার ধরেন যে কোনো অধিদপ্তর হচ্ছে গিয়া আপনার বিধান কিংবা রুলস সেট করে, ঠিক আছে, আর কমিশনের কাছে কিন্তু প্রবিধান মানে কিংবা আপনার ধরেন এটার ইংরেজিতে কি বলে, এইটা সেট করার ক্ষমতা থাকে। কিন্তু এবার কমিশন করা হচ্ছে, কিন্তু তার কাছে প্রবিধান রুল করার ক্ষমতা নেই, মানে সেট করার ক্ষমতা নেই। এইটা ক্ষমতাটা সরকারের কাছে থাকছে। তার মানে হচ্ছে যে আইন নামে একটা আইন করা হচ্ছে, কিন্তু আদতে কোনো সংস্কার হচ্ছে না। এই যে জায়গাটাতে, এই জায়গাটার মধ্যে আমাদের, আপনি খেয়াল করে দেখেন, আমাদের একেবারে দীর্ঘ সময় আপনার ধরেন র্যাব করা হয়েছে। র্যাব গত 20 বছরে যেই পরিমাণ ধরেন অপকর্ম করেছে, র্যাব নিয়ে আমরা কোনো আলাপ করিনি। র্যাবের জায়গাতে রয়ে গেছে। র্যাবকে ইনস্ট্যান্ট বিলুপ্ত করা দরকার ছিল, সেটা করা হয়নি। তারপরে হচ্ছে যে পুলিশ, সেই পুরনো কাঠামোর পুলিশের মাঝখান থেকে কী হয়েছে, একটা দুষ্টামি করে পুলিশের পোশাক বদল করা হয়েছে। পোশাক বদল তো আসলে পুলিশ বদল না, কিংবা পুলিশের ব্যক্তির ট্রান্সফার তো পুলিশ বদল না। আমি যেটা বললাম যে পুলিশ যে ফিলোসফি থেকে চলে,
এই ফিলোসফি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার ফিলোসফি। আপনাকে ফিলোসফি চেঞ্জ করতে হবে পুলিশের, বলতে হবে নিরাপত্তা। তুমি আমার পাবলিকের ট্যাক্সের পয়সায় বেতন পাও, তোমার কাজ হচ্ছে আমার পাবলিককে নিরাপত্তা দেওয়া। এই যে জায়গাটা, এটা একেবারে বড় একটা চেঞ্জের জায়গা। এখন ধরেন এরকম পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে আমরা নতুন বাংলাদেশে কি চাই, আমি একেবারে একা, আমি মানে ধরেন আমি একটা মেম্বার, আমি নিজেও ধরেন ইলেকশন কম্পিট করার জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি, দল আমাকে মনোনীত করেছে এবং আমি মাঠে নামতেছি। তা আমি কি চাই, আমি তো চাই হচ্ছে আমি প্রতিদিন একা একা ঘুরবো, জনগণের কাছে যাব, জনগণের সাথে মিশবো, তাহলেই তো আমি আসলে নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি বিল্ড আপ করতে পারবো। আর আমাকে যদি পুলিশ প্রোটেকশনে চলতে হয় তাহলে তো আমি কিভাবে নতুন করবো? কিন্তু ওই পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে আমাদের মতো যারা নতুন প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী কিংবা যারা ওই ধরনের পেশিশক্তিওয়ালা প্রার্থী না, তাদের জন্য প্রতিদিন আপনি এখানে একটা ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করবেন। তা আমাদেরকে এর উত্তরণ করতে হবে। নীলুফার চৌধুরী মনি, গতকালকে যখন তফসিল ঘোষণা হয়েছিল সরকার বলেছিল ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা, 9 লাখ সদস্য মাঠে থাকবে। এত প্রস্তুতির মধ্যে একজন প্রার্থী জনসংযোগে গুলিবিদ্ধ হলো কিভাবে, সেটা নিয়ে তো প্রশ্ন আছেই। এটা কি প্রমাণ করে না এই যে নিরাপত্তা বাহিনী নিয়ে যে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে সেটা আসলে বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে না? এই বিষয়টি নিয়ে ফরিদুল হক তার বক্তব্য জানিয়েছিলেন, আপনি কি বলবেন? দেখেন, আমি অনেকটাই ফরিদুল হকের সঙ্গে একমত এই ব্যাপারটা নিয়ে। পাশাপাশি আমি বলতে চাই যে পুলিশের যে পোশাকটা পরিবর্তন করলো, পুলিশ এবং ছাত্ররা, পুলিশ এবং ধরেন আমাদের মতো দলগুলো, একটা দ্বন্দ্ব ছিল, ভীষণ দ্বন্দ্ব ছিল 5ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে, অস্ত্র লুট হয়েছে, থানা লুট হয়েছে, তারাও আমাদেরকে ছেলেদেরকে মেরেছে, কিন্তু দুইটা গ্রুপকেই কিন্তু এই দেশের জন্য সিরিয়াস দরকার। কি আপনার যারা যুদ্ধ করেছে তাদেরও দরকার, পুলিশকেও দরকার, পুলিশকে ফেলে দেওয়া যাবে না। তো পুলিশের পোশাক পরিবর্তন করলে কি, এবং পোশাকের কালারটা দেখেন আরও রবীন্দ্রসঙ্গীতের মতো কালার, যে ওটা পরলেই ঘুম পাবে। আপনার একটা জিনিস থাকে, আপনার আর্মিদের ড্রেসগুলো এরকম জলপাই কালারে কেন হয়? যাতে গাছ টাছের মধ্যে গেলে বোঝা না যায়, সাগর নদীর মধ্যে গেলে যাতে সবুজের পানির সবুজ আভা বোঝা না যায়, এবং নিজের মধ্যেও একটা কিন্তু আলাদা শক্তিও কাজ করে। আপনার এমন আপনি যদি পিঙ্ক কালারের দেন, আপনি যদি হালকা আকাশি দেন, এগুলো তো খুব সফট কালার। তা আপনি এমন কিছু দিলেন যাতে পুলিশ আরো ঘুমায় গেল। আপনি পুলিশের যে মেন্টাল চেঞ্জ করার, সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারলেন না, মেন্টাল চেঞ্জ করার। এখন আপনি পছন্দের লোক আনলেন বিদেশ থেকে সংস্কার করার জন্য, পছন্দের লোকরা কি আপনার এই সংস্কার কোনো কিছু করতে পেরেছে? একটা পোশাক চেঞ্জ করেছে কিন্তু পুলিশের মন চেঞ্জ করে নাই, মানুষের মন চেঞ্জ করে নাই, কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে। জি, আমরা নিশ্চয়ই দেখব সরকারের পরবর্তী পদক্ষেপ কি থাকে এই ঘটনা ঘিরে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রজন্ম বাংলাদেশের আজকের আয়োজন, সঙ্গেই থাকুন।